আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আমি রুমানা শবনম, প্রভাষক, রসায়ন বিভাগ, সরকারি বাংলা কলেজ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের একটা ক্লাস শিডিউল ছিল 18-19 সেশন যারা তাদের সাথে আমার একটা ক্লাস শিডিউল ছিল। তো যেহেতু আমি তোমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি পড়াই, ভৌত রসায়ন, তো ভৌত রসায়নের তোমাদেরকে পড়াই। তো আজকে আমরা তাপগতিবিদ্যার যে কটা চ্যাপ্টার পড়েছি, অধ্যায় 1 তাপগতিবিদ্যার সূত্র, অধ্যায় 3 রাসায়নিক সাম্যাবস্থা এবং অধ্যায় 4 তাপগতিবিদ্যার সূত্রের প্রয়োগ, বাকি ছিল দশা সাম্যাবস্থা। গত ক্লাসে আমি দশা সাম্যাবস্থাটাকে শুরু করেছিলাম। দশা সাম্যাবস্থার আমি কি কি পড়েছিলাম তোমাদের আশা করি পুরনো লেকচারটা, লাস্ট লেকচারটা যদি একটু ফলো করো, লাস্ট লেকচারটা ফলো করলে দেখতে পাবে যে ওখানে আছে দশা কি, তারপরে দশা এবং তাছাড়া আছে ফেজ কি, কম্পোনেন্ট কি, তারপরে আছে স্বতন্ত্র মাত্রা কি, এগুলো সংজ্ঞা পড়িয়েছিলাম, এগুলোর বৈশিষ্ট্য পড়িয়ে, এগুলো বলতে কি বুঝি আমরা এগুলো দেখেছিলাম। এছাড়া ছিল একটি দশা সূত্র। এছাড়া দশা সূত্র ছাড়াও আরো ছিল আমাদের পানির দশাচিত্র, এগুলো আমরা কমপ্লিট করেছিলাম। তো আজকে আমরা পড়বো আরেকটা ইম্পর্টেন্ট দশাচিত্র। গতদিন আমরা পানিরটা পড়েছিলাম, পানির দ্বৈধবিন্দু থেকে পানির তরল অবস্থা, পানির কঠিন অবস্থা, পানির বাষ্পীয় অবস্থা, এরকম একটা স্টেজ আমরা একটা চিত্রের মাধ্যমে, দশাচিত্রের মাধ্যমে ব্যাখ্যা করেছিলাম যে দ্বৈধবিন্দুতে কি স্বতন্ত্র মাত্রা, তরল অবস্থার ক্ষেত্রে স্বতন্ত্র মাত্রা, কঠিন এবং বাষ্পীয় অবস্থায় স্বতন্ত্র মাত্রা ইত্যাদি আমরা নির্ণয় করা শিখেছিলাম। আজকে আমরা সেই একই জিনিস করব, কিন্তু আজকে আমাদের কম্পোনেন্ট হচ্ছে সালফার। তাহলে আমাদের কম্পোনেন্ট নাম্বার কয়টা হবে? 1, অর্থাৎ সি উইল বি 1। তাহলে আমরা কি বলতে পারি, সালফারের দুটো রূপ আমরা দেখতে পাই, একটা হচ্ছে রম্বিক, একটা হচ্ছে মনোক্লিনিক, রাইট? সালফারের রম্বিক এবং মনোক্লিনিক অবস্থায় আমরা ইউজুয়ালি রম্বিক সালফারকে নিয়েই কাজটা শুরু হয়। রম্বিক সালফারকে হিট করলে একটা সার্টেন টেম্পারেচারে যে এটা মনোক্লিনিক সালফারে পরিণত হয়। মনোক্লিনিক সালফারে পরিণত হওয়ার সলিড মনোক্লিনিক সালফারেই থাকে। আস্তে আস্তে আরো টেম্পারেচার বাড়ালে এটা কি হয়, মনোক্লিনিক সালফারের লিকুইড স্টেটে চলে আসে, ঠিক আছে? এভাবে টেম্পারেচার আস্তে আস্তে বাড়লে এটা গ্যাসীয় অবস্থায় যাবে, আবার গ্যাসীয় অবস্থা থেকেও কঠিন অবস্থায় কনভার্ট করা যাবে, যেটাকে আমরা বলি ঊর্ধ্বপাতন। আবার তরল অবস্থা থেকেও কঠিন অবস্থায় নিয়ে আসা যাবে, অর্থাৎ যেটাকে আমরা বলবো হিমাঙ্ক রেখা। এভাবে আমরা কিছু ব্যাখ্যা করবো। তার আগে আমরা একটু চিত্রটা দেখে নিই। আমরা যদি একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দিই, বাই দ্য ওয়ে আজকের ডেট হচ্ছে সরি, আমার রুমের জানালা খোলা থাকায় বাতাসে বারবারই সমস্যা হচ্ছিল। ওকে, এখন আমরা এটা একটা গ্রাফিক্যালি যদি প্রেজেন্ট করি, এটার ওয়াই অ্যাক্সিসে আমরা দিব চাপ, যেটার একক হচ্ছে আমার অ্যাটমসফিয়ার, আর যেটার একক ধরছি আমি ডিগ্রি সেলসিয়াস। ওকে, এখন আমি যদি আস্তে আস্তে রম্বিক সালফারকে নিয়ে মনোক্লিনিকে কনভার্ট করে আস্তে আস্তে সেটাকে তরলে রূপান্তর করি, তাহলে এরকম একটা রেখা আমরা দেখতে পাই, যেখানে আমরা কয়েকটা পয়েন্ট নির্ধারণ করি, এ, বি, সি এন্ড ডি। আরেকটা পয়েন্ট আমরা পাই এফ, সেটার সাথে আমি বি এবং সি কে জয়েন করি। আরেকটা পয়েন্ট আমরা পাই জি। কোন পয়েন্টটা কেন পাচ্ছি কি, আমি এগুলো প্রত্যেকটা ব্যাখ্যা করব তোমাদেরকে। আচ্ছা, এই বিটা আমি পাই 95.6 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। এখানকার সিটা আমি পাচ্ছি 119 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, এবং আস্তে আস্তে টেম্পারেচার আরো বাড়ছে। এখন
এই অবস্থায় আমরা ব্যাখ্যাটা কি করতে পারি? ওকে, চিত্রটাকে যদি আমরা একটু দেখি, খেয়াল করো, এখানে আমরা অনেকগুলো রেখা পাচ্ছি এবি, বিসি, সিডি, তারপরে পাচ্ছি বিএফ, সিএফ, এফজি। এছাড়াও আমরা কয়েকটা ক্ষেত্র পাচ্ছি। ক্ষেত্রগুলো আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? যেমন এই দিকে একটা ক্ষেত্র, এই সাইডে একটা ক্ষেত্র, মিডলে একটা ক্ষেত্র, আবার এই নিচের দিকে আর একটা ক্ষেত্র। আমরা যখন প্রথমে নিয়েছিলাম এই পয়েন্ট থেকে, তার মানে এই ক্ষেত্রে আমরা এটাকে কি বলতে পারি? এই পয়েন্টটাকে আমরা বলতে পারছি রম্বিক সালফারের কঠিন অবস্থা, রাইট? এটা আস্তে আস্তে কি হচ্ছে? তরলে রূপান্তরিত হচ্ছে। কোথায় যে রূপান্তরিত হচ্ছে? 119 ডিগ্রি টেম্পারেচারের পরে। তার মানে এইটা হচ্ছে আমার তরল স্টেট। ওকে, আর বাষ্পীয়টাকে আমরা কোথায় বলছি? এর থেকেও বেশি টেম্পারেচারে যখন চলে যাবে তখন আমরা এটাকে বলছি বাষ্পীয় অবস্থা। ওকে, এছাড়া মাঝখানে আমরা এই অংশটাকে বলতেছি কি? এই অংশটাকে আমরা বলছি মনোক্লিনিক সালফার। এই মাঝখানে মিডল পার্টটাকে বলছি। আচ্ছা, এবার আমরা প্রত্যেকটার ব্যাখ্যায় যে প্রত্যেকটা রেখায় আচ্ছা, রেখাগুলোর একটু ব্যাখ্যা যদি যেতে হয়, তার আগে তাহলে আমরা রেখাগুলোকে একটু আইডেন্টিফাই করে নিই। কোন কোন রেখা? রেখা বলতে আমরা এখানে বুঝাবো এবি, বিসি, সিডি, বিএফ, সিএফ, এফজি। এগুলো হচ্ছে আমার রেখা। ওকে, মোট আমার 6টা রেখা আমরা দেখতে পাচ্ছি। আর ক্ষেত্রকে যদি ব্যাখ্যা করি, তাহলে 3টা ক্ষেত্র দেখতে পাচ্ছি। চারটা ক্ষেত্র, সরি একটু ভুল হলো, 4টা ক্ষেত্র দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে আমার এ বি সি ডি একটা ক্ষেত্র, আর একটা কি ক্ষেত্র বলতে পারি আমরা? বি সি এফ একটা ক্ষেত্র, আর বলতে পারি ডি সি এফ জি একটা ক্ষেত্র, যেটাকে আমরা তরল স্টেট বলছি। আর একটা বলছি আমরা এ বি এফ জি, যেটা হচ্ছে আমাদের কঠিন। তাহলে মোট কয়টা ক্ষেত্র? এ বি এফ জি হচ্ছে আমার কঠিনের জন্য, এ বি সি ডিটা হচ্ছে আমার বাষ্পীয় অবস্থার জন্য, আর তারপরে বলছি আমরা এখানে এ বি এফ জি এটুকুকে বলছি আমরা কঠিন অবস্থার, এ বি সি ডি এটুকুকে বলছি আমি বাষ্পীয় অবস্থার ক্ষেত্র, আর কি বলছি? ডি সি এফ জি এটাকে বলছি তরল অবস্থার ক্ষেত্র। এছাড়া মিডলে একটা কি স্টেজ আছে? বি সি এফ, এটাকেও আমি আরেকটা ক্ষেত্র বলছি। এই হচ্ছে মোট আমার 4টি ক্ষেত্র। এবার আসি আমরা ত্রৈধবিন্দু। ত্রৈধবিন্দু কয়টা পাচ্ছি আমরা এখানে? দেখো, আমরা ত্রৈধবিন্দু পাচ্ছি এখানে 3টা। একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি, আর একটা হচ্ছে এফ। এই হচ্ছে আমার 3টি ত্রৈধবিন্দু। এখন আমি প্রত্যেকটি রেখার বিশ্লেষণে যাব এবং প্রত্যেকটি ক্ষেত্রের বিশ্লেষণে যাব, এবং সেখান থেকে আমরা কি করব? স্বতন্ত্র মাত্রা নির্ণয় করব, যে কোনটার ক্ষেত্রে স্বতন্ত্র মাত্রা কত হবে। সেটার উপর ডিপেন্ড করে আমি টোটাল দশা সাম্য অবস্থাটাকে ব্যাখ্যা করতে পারি। প্রথমেই আমরা চলে যাই এবি রেখার জন্য। এবি রেখাতে কি আছে দেখি একটু। প্রথমে আমরা কি করেছিলাম? রম্বিক সালফারটাকে নিয়েছিলাম, সেটাকে এ পয়েন্ট থেকে, রাইট? সেটাকে ধীরে ধীরে উত্তপ্ত করলে 95.6 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ বি পয়েন্টে এটা কঠিন মনোক্লিনিক সালফারে পরিণত হয়। অর্থাৎ কঠিন রম্বিক সালফার থেকে বি পয়েন্টে যে কঠিন মনোক্লিনিক সালফার, এখানে ছিল কঠিন রম্বিক সালফার, এখানে যে হলো কঠিন মনোক্লিনিক সালফার। একই কিন্তু দশা রইল, অবস্থা কিন্তু কঠিনই রইল, কিন্তু রম্বিক থেকে মনোক্লিনিকে কনভার্ট হয়ে গেল। এরপরে কি হচ্ছে? এরপর যদি 95 থেকে আরো টেম্পারেচার বাড়াতে থাকে, এটাকে উত্তপ্ত করতে থাকে, তাহলে সেখানে যে মনোক্লিনিক সালফারটা কি হয়ে যাচ্ছে? এটা 119 ডিগ্রি পর্যন্ত স্থায়ী। 119 এর পরে যে সেটা গলনাঙ্কে পৌঁছে যাচ্ছে, অর্থাৎ এটা বিগলিত হয়ে যাচ্ছে, এটা তরল সালফারে পরিণত হচ্ছে।
অর্থাৎ 119 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে মনোক্লিনিক সালফারের গলনাঙ্ক। এরপরে এই মনোক্লিনিক সালফারটাকে যদি আমি পুনরায় শীতল করি সি থেকে নিয়ে আসতে থাকি বিতে, তাহলে দেখা যায় বিতে কিন্তু আমি আর মনোক্লিনিক সালফার পাই না, বিতে তখন আমি আবার রম্বিক সালফারটা পাই। তাহলে এখানে আমরা কি বলতে পারছি যে 95.6 ডিগ্রি সেলসিয়াস সালফারের দুটি দানাদার রূপ দেখা যায়, একটা হচ্ছে রম্বিক আর একটা হচ্ছে মনোক্লিনিক। এরা অ্যাকচুয়ালি সাম্যাবস্থায় থাকে। এখন যদি টেম্পারেচার আস্তে আস্তে আরো পরিবর্তন করা হয় তাহলে সালফার কি হচ্ছে, তরল থেকে আস্তে আস্তে গ্যাসীয়তে বাষ্পীয়তে রূপান্তরিত হবে। সুতরাং আমরা কি বলতে পারি 95.6 ডিগ্রি টেম্পারেচারটা হচ্ছে এর ট্রান্সফরমেশন বা রূপান্তরণ তাপমাত্রা, অর্থাৎ রম্বিক সালফার থেকে মনোক্লিনিক সালফারে পরিণত হওয়ার তাপমাত্রাই হচ্ছে 95.6 ডিগ্রি সেলসিয়াস। এখন এছাড়া আরো দুইটা এই কঠিন দুইটা রূপ ছাড়া আরো দুইটা রূপ আমরা কি দেখতে পাচ্ছি, তরল দেখতে পাচ্ছি সি তে, আরটা দেখতে পাচ্ছি ডি তে, আরো আস্তে আস্তে যেতে পাচ্ছি বাষ্পীয় অবস্থা। অর্থাৎ সালফার সিস্টেমে মোট কয়টা দশা আছে, মোট 4টি দশা আছে। এক হচ্ছে কঠিন রম্বিক সালফার, আর একটা হচ্ছে কঠিন মনোক্লিনিক সালফার, তারপরে আছে তরল দশা, তারপরে আছে বাষ্পীয় দশা। এই হচ্ছে টোটাল আমার চিত্রটার ব্যাখ্যা। এবার আমরা এখান থেকে খেয়াল করি যে এই এবি রেখাকে দ্বারা আমরা কি বলতে পারি। আচ্ছা, এবি রেখার বিশ্লেষণে যদি আমরা যাই একটু দেখো, এই রেখাটাকে আমরা বলছি রম্বিক সালফারের ঊর্ধ্বপাতন রেখা। কেন ঊর্ধ্বপাতন বলছি, রম্বিক সালফার থেকে মনোক্লিনিক সালফারে কনভার্ট হচ্ছে, রম্বিক সালফার থেকে যা মনোক্লিনিক সালফারে কনভার্ট হচ্ছে, এই জন্য এটাকে বলছি আমরা এবি রেখা বলতে বোঝাচ্ছি সালফারের ঊর্ধ্বপাতন রেখা। এই ঊর্ধ্বপাতন রেখা এবং এটা বিভিন্ন তাপমাত্রায় রম্বিক সালফারের বাষ্পচাপকেও নিয়ন্ত্রণ করে। এখন এবি রেখা বরাবর যে দুইটা সাম্যাবস্থা দেখা যায় সেটা হচ্ছে রম্বিক সালফার আর বাষ্প সালফার। দেখো এদিকে আছে কঠিন, কেন বলছি এবি রেখাকে আমরা ঊর্ধ্বপাতন রেখা, এই দেখো এখানে কঠিন ছিল, কঠিন স্টেট থেকে এটা বাষ্পীয় অবস্থা চলে এসেছে। কঠিন থেকে বায়বীয় যাওয়াকে আমরা ঊর্ধ্বপাতন সংজ্ঞা কি জানি, কোনো কঠিন পদার্থকে তাপ দিয়ে তার বায়বীয় অবস্থায় নিয়ে যেতে যে তাপমাত্রার প্রয়োজন হয় তাকে ঊর্ধ্বপাতন তাপ বলা হয়। তাহলে আমরা এক্ষেত্রে এটাকে বলছি ঊর্ধ্বপাতন রেখা, কেননা এটা কঠিন থেকে আস্তে আস্তে বাষ্পে রূপান্তরিত হচ্ছে। ওকে, তাহলে এবি হচ্ছে আমার ঊর্ধ্বপাতন রেখা। এই ঊর্ধ্বপাতন রেখা বরাবর তাহলে কয়টা দশা আমরা দেখতে পাচ্ছি, দুইটা দশা। কি কি দশা, কঠিন রম্বিক সালফার আর বাষ্পীয় সালফার, এই হচ্ছে দুটো দশা। তাহলে এই ক্ষেত্রে আমরা দশা সূত্র, আমাদের দশা সূত্র কি ছিল মনে আছে কারো? দশা সূত্র ছিল F equals to C minus P plus 2, এই ছিল আমাদের দশা সূত্র। তাহলে এই সূত্র অনুযায়ী যদি আমরা বসাই এবি রেখার জন্য, F এর মান কত হবে, কম্পোনেন্ট কয়টা আমার, একটাই সালফার, C equals to 1, ফেজ কয়টা আমার, দুটো, একটা হচ্ছে কঠিন রম্বিক সালফার আর একটা হচ্ছে বাষ্পীয়, তাহলে ফেজ হচ্ছে আমার দুটো, তাহলে 1 minus 2 plus 2 equals to 1, তাহলে এটার স্বাতন্ত্র্য মাত্রা কত হবে, 1 বা একক স্বাতন্ত্র্য মাত্রা বিশিষ্ট। এবার আমরা ব্যাখ্যায় চলে যাই। বিসি রেখা বরাবর, বিসি রেখাতে কি দেখতে পাচ্ছি, এটাকে বলছি আমরা মনোক্লিনিক সালফারের ঊর্ধ্বপাতন রেখা। কেন বলছি মনোক্লিনিক সালফারের ঊর্ধ্বপাতন রেখা, একটু খেয়াল করো, এই মিডল স্টেজে আমার বিতে কে আছে, এই পয়েন্টে, এই জায়গাটা, এই ক্ষেত্রটার মধ্যে আছে আমার সালফারের মনোক্লিনিক অবস্থা, এইখান পর্যন্ত ছিল আমার রম্বিক, এরপরে গিয়েছে মনোক্লিনিক। তাহলে এই মনোক্লিনিক থেকে এখানে বাষ্প হচ্ছে, কঠিন থেকে বাষ্প, তাহলে এই রেখাটাকে, বিসি রেখাটাকে আমরা বলতে পারি মনোক্লিনিক সালফারের বাষ্পীয়, মনোক্লিনিক সালফারের ঊর্ধ্বপাতন রেখা। তাহলে এক্ষেত্রেও আমার কম্পোনেন্ট কয়টা, একটাই, সালফার একাই, আর ফেজ কয়টা, দুটো। কি কি, একটা হচ্ছে কঠিন মনোক্লিনিক অবস্থা আর একটা হচ্ছে বাষ্পীয় সালফার। তাহলে সি এর মান 1, পি এর মান 2, বসালে আলটিমেটলি F ইকুয়ালস টু কত হবে, 1। তাহলে এক্ষেত্রেও স্বতন্ত্র মাত্রা হচ্ছে 1, বা আমরা বলি যেটাকে সহজ ভাষায় একক স্বতন্ত্র মাত্রা বিশিষ্ট রেখা। ওকে, এবার যে রেখা সিডি রেখা বরাবর কি হচ্ছে দেখো, সিডি রেখা বরাবর কিন্তু ভিন্নতা চলে আসছে। এখানে ছিল তরল সালফার, কিন্তু এই স্টেজে তরল আছে, তরল থেকে বাষ্পীয়, তরল থেকে বাষ্প হওয়াটাকে আমরা কি বলি, কি রেখা, কি পদ্ধতি বলি, এটাকে আমরা বলি বাষ্পীভবন, রাইট।
তাহলে আমরা এই রেখাটাকে বলবো বাষ্পচাপ রেখা। বাষ্পচাপ রেখাতেও কি হচ্ছে, তরল সালফার আর বাষ্পীয় সালফার একত্রে সাম্যাবস্থায় থাকতেছে। তরল সালফার আর বাষ্পীয় সালফার সাম্যাবস্থায় এই রেখা বরাবর থাকছে, তাই তাকে আমরা বলছি বাষ্পীভবন রেখা বা বাষ্পচাপ রেখা। এক্ষেত্রেও কম্পোনেন্ট কয়টা, একটা, ফেজ দুটো, তরল এবং বাষ্পীয় ফেজ দুটো। তাহলে আলটিমেটলি এফ এর মান কত আসবে, 1, অর্থাৎ এর স্বতন্ত্র মাত্রা, একক স্বতন্ত্র মাত্রা বিশিষ্ট রেখা। তাহলে আমরা তিনটা রেখা পেয়ে গেলাম, এবি, বিসি এবং সিডি। এই তিনটি রেখা ব্যাখ্যার পরে আমরা চলে যাচ্ছি আরেকটা রেখা, বিএফ রেখা। এরপর যাব সিএফ এন্ড দেন উইল বি এফ জি। তাহলে ফার্স্টে আমরা ব্যাখ্যা করি বিএফ রেখাতে আমরা কি দেখতে পাচ্ছি। দেখো এই পাশে দেখতে পাচ্ছি আমরা কঠিন, আর এই পাশে দেখতে পাচ্ছি আমরা কঠিন মনোক্লিনিক। তাহলে আমরা কি বলতে পারি এক্ষেত্রে চেঞ্জটা কেমন হচ্ছে। বিএফ রেখাকে আমরা অ্যাকচুয়ালি বলছি, এর আগেই বলে নিয়েছি শুরুর সময়, যে 95.6 ডিগ্রি টেম্পারেচারটাকে বলবো আমরা রূপান্তরণ তাপমাত্রা। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের কনভার্ট হচ্ছে, এক রকমের সালফার থেকে আরেক রকমের সালফারে কনভার্ট হচ্ছে। এই জন্য আমরা এই টেম্পারেচারটাকে বলেছিলাম রূপান্তরণ বা ট্রান্সফরমেশন টেম্পারেচার। ওকে, তাহলে আমরা বিএফ রেখাটাকেও তাহলে সেরকমই দেখতে পাচ্ছি। এই পাশে বিএফ রেখার এক সাইডে আছে রম্বিক সালফার, বিএফ রেখার অপর সাইডে আছে আমাদের মনোক্লিনিক সালফার। তাহলে এখানে অ্যাকচুয়ালি কি হয়েছে, রম্বিক সালফার মনোক্লিনিক সালফারে রূপান্তরিত হয়েছে। সুতরাং এই রেখাটাকে বলছি আমরা রূপান্তরণ রেখা। বিএফ রেখা দ্বারা বুঝাচ্ছি রূপান্তরণ রেখা। বিএফ রেখার জন্য এফ এর মান কত হবে, কম্পোনেন্ট ইজ অ্যাজ ইউজুয়াল 1 সালফার। আর এখানে ফেজ কয়টা হচ্ছে, দুটো ফেজ, একটা ফেজ হচ্ছে রম্বিক সালফার, আরটা হচ্ছে মনোক্লিনিক সালফার, ফেজ দুটো। আর তারপরে কি হচ্ছে, তাহলে এফ এর মান হবে 1, অর্থাৎ এই ক্ষেত্রেও স্বতন্ত্র মাত্রা 1 বা একক স্বতন্ত্র মাত্রা বিশিষ্ট রেখা, সাম্যাবস্থা। এরপরে যাচ্ছি আমরা সেকেন্ড রেখা সিএফ। বিএফ এর পরে হচ্ছে আমাদের সিএফ। সিএফ এ কি হচ্ছে দেখো, সিএফ এর এক পাশে আছে মনোক্লিনিক কঠিন মনোক্লিনিক সালফার, অপর পাশে আছে তরল। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, এখানে কিন্তু গলনাঙ্ক ঘটছে। তাহলে আমরা এই সিএফ রেখাটাকে আমরা কি বলতে পারি, এই চেঞ্জটাকে বলবো আমরা গলনাঙ্ক রেখা। সিএফ রেখাকে বলছি আমরা গলনাঙ্ক রেখা। গলনাঙ্ক রেখা মানে বা বিগলন রেখা বলতে পারো, মনোক্লিনিক সালফার থেকে তরল সালফারে রূপান্তরিত হওয়ার। তাহলে এই ক্ষেত্রে আমাদের সি এর মান কম্পোনেন্ট ইজ অ্যাজ ইউজুয়াল 1, ফেজ দুটো, একটা হচ্ছে কঠিন মনোক্লিনিক সালফার আর একটা হচ্ছে তরল সালফার। আর তাহলে এফ এর মান হবে 1, অর্থাৎ এই ক্ষেত্রেও এটির স্বতন্ত্র মাত্রা একক। লাস্ট রেখা আমাদের আজকে এই এইচ ডায়াগ্রামের জন্য হচ্ছে এফ জি। এফ জি বরাবর যদি আমরা একটু দেখি, এফ জির এক পাশে কি আছে, এফ জির এক পাশে আছে রম্বিক কঠিন রম্বিক সালফার এবং অপর পাশে আছে তরল সালফার। তার মানে কি হচ্ছে, এই ক্ষেত্রেও কঠিন সালফারটা বিগলিত হয়ে তরলে পরিণত হচ্ছে। কিংবা আমরা আরেকটু বলতে পারি যে এফ জি রেখা বরাবর রম্বিক ও তরল সালফার সাম্যাবস্থায় থাকে। তাহলে এই সিস্টেমটাও হবে একক স্বতন্ত্র মাত্রা বিশিষ্ট, কেননা কম্পোনেন্ট সি ইকুয়ালস টু 1, পি ফেজ ইকুয়ালস টু 2। তাহলে সূত্রে আমরা উপরে যে দশা সূত্রটাকে এক কর্নারে লিখে রেখেছি, বোর্ডে দেখতে পাচ্ছ তোমরা, যে এক্ষেত্রে আমি এখানে একটা দশা সূত্র দিয়েছি। এই দশা সূত্র বরাবর যদি আমি মানগুলো বসাই, প্রত্যেকটা রেখা অনুযায়ী আমি যদি মানগুলো ব্যাখ্যা করি, যেখানে কম্পোনেন্ট অলওয়েজ 1, অর্থাৎ অনলি সালফার, ফেজ ইউজুয়ালি আমরা দুইটা দেখতে পাচ্ছি, রেখা বরাবর সবগুলোই ফেজ দুটো, একটা হচ্ছে কঠিন থেকে তরল, আবার আরেকটা হচ্ছে কঠিন রম্বিক থেকে কঠিন মনোক্লিনিক, আবার মনোক্লিনিক থেকে তরল থেকে বাষ্পীয়, আবার কঠিন থেকেও বাষ্পীয় আছে। তাহলে ফেজ আমরা ইউজুয়ালি রেখা বরাবর দেখছি দুটো, তা সেই অনুযায়ী আমরা এফ এর মান পাচ্ছি সবগুলো রেখা বরাবর এফ উইল বি 1। তাহলে একক স্বতন্ত্র মাত্রা বিশিষ্ট আমরা সবগুলো রেখা একক স্বতন্ত্র মাত্রা বিশিষ্ট দশা আমরা সবগুলো ব্যাখ্যা করে ফেললাম। এবার চলে যাই আমরা চারটা ক্ষেত্র। এই রেখা কিন্তু কমপ্লিট, এবার চলে যাচ্ছি আমরা ক্ষেত্রে। ক্ষেত্র আমাদের চারটা আছে। এবার আমরা একটু ক্ষেত্রগুলোকে ব্যাখ্যা করি। রেখা তো আমরা কমপ্লিট করলাম, চারটা ক্ষেত্রকে আমরা দেখব। একটা হচ্ছে আমাদের এ বি সি ডি, একটা হচ্ছে এ বি এফ জি, আরেকটা হচ্ছে ডি সি এফ জি এন্ড দ্য লাস্ট বি সি এফ। এই হচ্ছে আমাদের চারটি ক্ষেত্র।
এবার আমরা এই চারটি ক্ষেত্রের বর্ণনা দিব। চারটি ক্ষেত্র দেখো একটু খেয়াল করে, এ বি সি ডি বাষ্পীয়র জন্য আমরা একটি ক্ষেত্র দেখছি, এ বি এফ জি, এ বি এফ জি কঠিন অবস্থার জন্য আমরা, কঠিন রম্বিক অবস্থার জন্য আমরা একটা ক্ষেত্র দেখছি। দেন ডি সি এফ জি, ডি সি এফ জি তরল অবস্থার জন্য, তরল সালফারের জন্য আমরা একটা ক্ষেত্র দেখছি। অ্যান্ড আর একটা কি দেখছি লাস্ট, বি সি এফ ইন মিডল, এই তিনটা ক্ষেত্রর মাঝখানে একটা ক্ষেত্র পড়েছে, সেটাকে দেখছি আমরা মনোক্লিনিক সালফারের জন্য একটা ক্ষেত্র। এই মোট আমার চারটা ক্ষেত্র। এবার আমি চারটা ক্ষেত্রের ব্যাখ্যা করব। চারটা ক্ষেত্রেই কম্পোনেন্ট এবং ফেজ হিসাব করে তার স্বতন্ত্র মাত্রা এফ এর মান নির্ণয় করা শিখবো। আচ্ছা, তাহলে আমি প্রথম ক্ষেত্রে চলে যাই, তোমরা চিত্রটাতে খেয়াল করো। প্রথম ক্ষেত্র এ বি সি ডি। আচ্ছা, চারটা ক্ষেত্রের মধ্যে অ্যাকচুয়ালি প্রথমে কি কি আছে যথাক্রমে একটু খেয়াল করি আমরা। প্রথমেরটাই আছে এবিসিডিতে আছে বাষ্পীয় সালফার, এবিএফজিতে আছে রম্বিক কঠিন রম্বিক সালফার, ডিসিএফজিতে আছে তরল সালফার, আর বিসিএফ এ আছে কঠিন মনোক্লিনিক সালফার। এই সবগুলো এক দশা বিশিষ্ট ক্ষেত্রসমূহ, এদের দশা কি ধরছি আমরা প্রত্যেকটার একক। কেন একক? কেননা এই ক্ষেত্রে শুধুই কঠিন রম্বিক সালফার, এই ক্ষেত্রে আছে শুধুই কঠিন মনোক্লিনিক, এই ক্ষেত্রে আছে শুধুই তরল, আর এই ক্ষেত্রে আছে শুধুই বাষ্পীয়। তাহলে আমরা বলতে পারছি কম্পোনেন্ট সি সবগুলোর ক্ষেত্রে তো এক সালফারই, আর ফেজও সবগুলোর ক্ষেত্রে এক, তার মানে 1 - 1 + 2, তাহলে এফ এর মান হবে 2। অর্থাৎ এই ক্ষেত্রে স্বতন্ত্র মাত্রার এফ এর মান হচ্ছে 2, অর্থাৎ দ্বি স্বতন্ত্র মাত্রা বিশিষ্ট সাম্যাবস্থা আমরা এই ক্ষেত্রে পাচ্ছি। এরপর চলে যাই আমরা ত্রৈধ বিন্দু। ত্রৈধ বিন্দু কি ছিল? আমি আগের ক্লাসে ত্রৈধ বিন্দু কি ব্যাখ্যা করেছি। আই উইল নট রিপিট দ্য এক্সপ্লানেশন, বাট আজকের ক্লাসে ত্রৈধ বিন্দু তিনটা কি কি আছে। এখানে তিনটা ত্রৈধ বিন্দু, পানির চিত্রের সময় আমাদের ছিল একটি ত্রৈধ বিন্দু, পানির চিত্রটা যখন আমরা করেছিলাম সেখানে ছিল একটি ত্রৈধ বিন্দু। আজকের ক্লাসের ক্ষেত্রে আমরা দেখছি তিনটা ত্রৈধ বিন্দু, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি, আর একটা হচ্ছে আমাদের এফ। এই তিনটি ত্রৈধ বিন্দুর ব্যাখ্যা একটু দেখি। ত্রৈধ বিন্দু বি তে যদি আমরা যাই, এই বিন্দুটা কি করছে? বি রূপান্তরণ তাপমাত্রা, আমি একদম বিগিনিং এই আজকে বলেছি, এটা ডেসক্রিপশনে এটা যখন আমি এক্সপ্লেইন শুরু করেছি, বি হচ্ছে আমাদের রূপান্তরণ তাপমাত্রা, যেখানে রম্বিক কঠিন সালফার থেকে মনোক্লিনিক কঠিন সালফারে রূপান্তরিত হয় বি। এই রূপান্তরণ তাপমাত্রা প্রকাশ করে বি। এই তাপমাত্রায় রম্বিক সালফার মনোক্লিনিক সালফারে পরিণত হবে। তাহলে এই ক্ষেত্রে কি কি দশা দেখতে পাচ্ছি আমরা? তিনটা দশা। কি কি দশা দেখো তো? একটা হচ্ছে এখানে কঠিন রম্বিক, বি এর এই পাশে আছে কঠিন মনোক্লিনিক, আর বি এর নিচের দিকে আছে বাষ্পীয়। তাহলে মোট তিনটি দশা ত্রৈধ বিন্দুতে তো তিনটি দশাই থাকবে। তাহলে দুইটি কঠিন, একটি বাষ্পীয়। এই হচ্ছে আমাদের বি ত্রৈধ বিন্দুর জন্য দশার অবস্থা ব্যাখ্যা করছি আমরা, দুইটি কঠিন, একটি বাষ্পীয়। এবার সি তে যাই। সি এর এক পাশে আছে তরল, এক পাশে আছে কঠিন মনোক্লিনিক, আর এক পাশে আছে বাষ্পীয়। তাহলে সি আরেকটি ত্রৈধ বিন্দু। এরপরে আছে সি হচ্ছে 119 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, মানে হচ্ছে গলনাঙ্ক টেম্পারেচারটাকে নির্দেশ করে। এন্ড এরপরে আছে আমাদের এফ বিন্দুটা। এফ বিন্দুটা কি হচ্ছে? বিএফ ও সিএফ চাপের সাথে যথাক্রমে দেখা যাচ্ছে যে রূপান্তরণ টেম্পারেচার আর গলনাঙ্কের পরিবর্তনটা প্রকাশ করা যায়। আর এফ বিন্দুটা এই রেখা দুটার ছেদ বিন্দু। কোন রেখা দুটার ছেদ বিন্দু? বি আর সি কে যদি আমরা এক্সটেন্ড করলে এরা এফ বিন্দুতে মিলিত হয়। বি আর সি এর, বিএফ এবং সিএফ এর ছেদ বিন্দু হচ্ছে এফ। সুতরাং এফ বিন্দুটা একটা ত্রৈধ বিন্দু, এবং এই তাপমাত্রায় এফ বিন্দুতে কি কি আছে দেখো। এফ বিন্দুর এক পাশে আছে রম্বিক কঠিন, আর এক পাশে আছে তরল সালফার, আর এক পাশে আছে মনোক্লিনিক কঠিন। তার মানে এফ বিন্দুতেও তিনটি দশা দেখা যাচ্ছে। যে বিন্দুতে আমি তিনটি দশা দেখতে পাবো, যে বিন্দু তিনটি দশাকে কানেক্ট করবে, তাকেই তো আমি বলবো ত্রৈধ বিন্দু। তাহলে সেই অনুযায়ী ব্যাখ্যা করলে এফ বিন্দুটা একটা ত্রৈধ বিন্দু, যার এক পাশে আছে রম্বিক কঠিন, আর এক পাশে আছে তরল সালফার, আর এক পাশে আছে মনোক্লিনিক কঠিন। এইভাবে আমরা তিনটা ত্রৈধ বিন্দুর ব্যাখ্যা করলাম। এরপরে আমরা আরেকটা পয়েন্ট এখানে দেখতে পাই, তোমাদের বইয়ে আছে, তোমরা একটু দেখবে, তবু আমি এক্সপ্লেন করছি। অস্থায়ী সাম্যাবস্থা। অস্থায়ী সাম্যাবস্থা জিনিসটা কি? অস্থায়ী সাম্যাবস্থাটা হচ্ছে রম্বিক মনোক্লিনিক সালফারে রূপান্তরটা অ্যাকচুয়ালি অনেক স্লো হয়। এই জন্য রম্বিক সালফারকে অতি দ্রুত উত্তপ্ত করলে এটা বি বিন্দুটাকে অতিক্রম করে
একটা নতুন রেখা সৃষ্টি করে, সেটা হচ্ছে বিই রেখা। বিই রেখা আমরা এখানে দেখতে পাই, একটা বি বিন্দুকে অতিক্রম করে এখানে একটা ই দেখতে পাই আমরা। বিই একটা রেখা সে সৃষ্টি করে। এই ই বিন্দুটা হচ্ছে অ্যারাউন্ড 114 ডিগ্রি সেলসিয়াস, এই টেম্পারেচারটা অ্যারাউন্ড 114 ডিগ্রি সেলসিয়াসে আমরা ইউজুয়ালি দেখতে পাই। এই বিন্দুটা হচ্ছে রম্বিক ও তরল সালফারের বাষ্পচাপ রেখাদ্বয়ের ছেদ বিন্দু। বাষ্পচাপ রেখা, রম্বিক আর তরল সালফারের বাষ্পচাপ রেখাদ্বয়ের একটা ছেদ বিন্দু হচ্ছে এই ই বিন্দুটা। ই বিন্দুটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, এই বি কেও এক্সটেন্ড করে ইতে নেওয়া যাবে, সি কেও এক্সটেন্ড করে নেওয়া যাবে এবং এফ এর সাথেও ই কে কানেক্ট করা যাবে। এই ইটাকে বলছি আমরা রম্বিক ও তরল সালফারের দুটো রেখাকে এক্সটেন্ড করে যে ছেদ বিন্দুটা হবে সেই ছেদ বিন্দু। এটার প্রবাবল টেম্পারেচার হচ্ছে 114 ডিগ্রি সেলসিয়াস। এই বিন্দুতে রম্বিক সালফার, তরল সালফার, বাষ্প সালফার তিনটাই সাম্যাবস্থায় থাকবে। এই অবস্থাটাকে তাহলে দশা সূত্র অনুযায়ী প্রতিটা ত্রৈধ বিন্দুতে কি হয়, ত্রৈধ বিন্দুতে স্বাতন্ত্র মাত্রা শূন্য হয়, অর্থাৎ কম্পোনেন্ট একটা, ফেজ কয়টা দেখতে পাচ্ছি আমরা, তিনটা, রম্বিক, তরল এবং বাষ্পীয়, তিনটা ফেজই আমরা দেখতে পাচ্ছি। রম্বিক, তরল এবং বাষ্পীয় তিনটা ফেজ দেখতে পারার কারণে এক্ষেত্রে ফেজ P equals to 3, C equals to 1, 1 minus 3 plus 2 equals to ultimately 0, অর্থাৎ আমরা ব্যাখ্যা করতে পারছি যে ত্রৈধ বিন্দুতে স্বাতন্ত্র মাত্রা শূন্য হয়। এভাবে আমরা তিনটা ত্রৈধ বিন্দুর জন্যই ব্যাখ্যা করে নিয়েছি। ওকে, তাহলে আমরা মোটামুটি সালফারের চিত্রটাকে এভাবে ব্যাখ্যা করতে পারি। সালফার কঠিন রম্বিক সালফার থেকে মনোক্লিনিক সালফার, সেখান থেকে তরল সালফার, আলটিমেটলি বাষ্পীয়। এভাবে আমরা চারটা দশাকে মাথায় রেখে যে দশা চিত্রটা এঁকেছি সালফারের জন্য, এইটা হচ্ছে সেই দশা চিত্র। আমরা সেক্ষেত্রে মোট 6টি রেখা পেয়েছি, সেই 6টি রেখার আমরা ব্যাখ্যা করলাম। এছাড়া আমরা 4টি ক্ষেত্র পেয়েছি, 4টি ক্ষেত্র ব্যাখ্যা করলাম। প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা রেখা এবং ক্ষেত্র যাই বলি না কেন, প্রত্যেকটা টপিকে আমাদেরকে করে দেখাতে হবে যে এই পয়েন্টে স্বাতন্ত্র মাত্রা কত, একক, দ্বিস্বাতন্ত্র মাত্রা নাকি শূন্য। আমরা দেখতে পেলাম যে রেখা বরাবর স্বাতন্ত্র মাত্রা সব জায়গায় 1, ক্ষেত্র বরাবর স্বাতন্ত্র মাত্রা সব জায়গায় 2, ত্রৈধ বিন্দুতে স্বাতন্ত্র মাত্রা শূন্যই হবে, ত্রৈধ বিন্দুতে আমাদের স্বাতন্ত্র মাত্রা শূন্য, 3টি ত্রৈধ বিন্দু পেয়েছি। এভাবে আমরা সালফারের চিত্রটাকে আজকে এখানে ক্লোজ করি। এরপরে বাই দ্য ওয়ে, ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা কিন্তু তোমাদের ফাইনাল এক্সামে ব্রড কোশ্চেন হিসাবে আসে। সো প্লিজ চিত্র এবং ব্যাখ্যা প্রত্যেকটাই মানে আই মিন যে কটা রেখা পাবে, যে কয়টি ক্ষেত্র পাবে, প্রত্যেকটির জন্য সেটা ব্যাখ্যা করে দেখাতে হবে এফ এর মান কত আসে। এটা মাথায় রেখো যে তিনটা রেখার জন্য তো একক স্বতন্ত্র মাত্রায় আসছে, তার জন্য লিখে দিলাম অনুরূপ বাকি তিনটি রেখা স্বতন্ত্র মাত্রা দেখা যায়। নো, ইউ কান্ট রাইট দ্যাট, বিকজ প্রত্যেকটি রেখা একটা একটা আলাদা আলাদাকে ব্যাখ্যা করছে। কোনটা রেখা রূপান্তরণ রেখা, কোনটা হিমাঙ্ক রেখা, কোনটা গলনাঙ্ক রেখা, কোনটা বাষ্পচাপ রেখা, এরকম প্রত্যেকটা রেখার আলাদা আলাদা নাম আছে। কোনটা ঊর্ধ্বপাতন রেখা, সো রম্বিকের ঊর্ধ্বপাতন আলাদা, মনোক্লিনিকের ঊর্ধ্বপাতন আলাদা। সুতরাং প্রত্যেকটি রেখাই আলাদা আলাদা ব্যাখ্যা করবে তাদেরকে কি রেখা বলা হচ্ছে, কেন বলা হচ্ছে। সেই জন্য তাদের দশা সূত্রে তাদেরকে যদি বসানো হয় তাহলে আলটিমেটলি এফ এর মান কত আসে। এই হচ্ছে তোমার মূল উদ্দেশ্য, প্রতিটি রেখা এবং ক্ষেত্রের ব্যাখ্যাতে এই জিনিসটাকে হাইলাইট করতে হবে। ওকে, সালফারকে আমি এখানেই ক্লোজ করছি। এরপরে আমাদের আজকের আরেকটা নতুন টপিক যদি আমি শুরু করি, আই থিঙ্ক আমাদের ক্লাসের টাইম আছে, সো এক্সকিউজ মি, আমাদের ক্লাসের টাইম আছে, আমরা আরেকটা শুরু করতে পারি। এটা হচ্ছে ফেনল পানি সিস্টেম, ফেনল ওয়াটার সিস্টেম। এই চিত্রটা একদম ভিন্ন, এতদিন আমরা যে দশা চিত্র করেছি সেটার মতো না। ফেনল পানির অ্যাজ ইউজুয়াল আমরা এদিকে চাপ এবং এদিকে তাপমাত্রাই দিব, কিন্তু এর চিত্রটা হবে একটু ভিন্ন। ওকে, আমরা
এটা ব্যাখ্যা করার জন্য, এই চিত্র ব্যাখ্যা করার জন্য আগে একটু জেনে নেই মানে ফেনল কি, পানি কি। তোমাদের কি জৈব যৌগ তো তোমরা ভালো ক্লাস হয়। জৈব যৌগে ফেনল কি তোমরা এইচএসসি লেভেলেও পড়েছো, অনার্সে এসেও পড়ছো। ফেনল একটা জৈব পদার্থ, তাই না? জৈব যৌগ। ফেনলের স্ট্রাকচারটা কেমন ছিল? এরকম একটা বেনজিন, যার উপরে আমরা একটা কি দেখতে পাচ্ছি না, একটা হাইড্রোজেন কি হয়েছে, একটা হাইড্রক্সিল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়েছে ফেনল। ফেনল কিন্তু কিছুটা অম্লীয়, আমরা পড়েছিলাম আগে যে ফেনল কিছুটা অম্লীয় আচরণ করে। আর ফেনল জৈব যৌগ যেহেতু, সেটা কি হবে, পানির থেকে হালকা হবে, রাইট? পানির থেকে লাইট হবে এটা। ওকে, এখন আমরা যখন ফেনল পানি সিস্টেমটা দেখতে চাই, সাধারণ তাপমাত্রায় আশা করি চিত্রটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ তোমরা। সাধারণ তাপমাত্রায় পানিতে ধীরে ধীরে ফেনল যোগ করলে একটা সমসত্ব সম্পৃক্ত দ্রবণ না হওয়া পর্যন্ত ফেনল কি হতে থাকে, আস্তে আস্তে দ্রবীভূত হতেই থাকে। একটা স্টেজে যাওয়ার পর এটা দুটা অমিশ্রণীয় স্তরের সৃষ্টি করে। নিচের স্তরে কি হয়, ফেনলে পানির সম্পৃক্ত দ্রবণ, অর্থাৎ ফেনল কম পানি বেশি, ফেনলে পানির সম্পৃক্ত দ্রবণ তৈরি হয় এবং উপরের স্তরে পানিতে ফেনলের সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়। এটাকে আস্তে আস্তে উত্তপ্ত করলে আবার দেখা যায় এরা মিলেমিশে স্বচ্ছ দ্রবণ হয়ে গেছে। আচ্ছা, মনে করি এই সময় আমাদের টেম্পারেচার লাগছে T1, আর আমাদের এই যে স্বচ্ছ দ্রবণটা হলো তার সংযুক্তিটা ধরছি আমরা C1। আবার কিছুক্ষণ পর যদি তুমি আরো ফেনল যোগ করতে থাকো, দেখবা আবার দুটো লেয়ারে তৈরি হয়েছে এবং এই লেয়ার দুটোকে আবার হিট করলে আবার দুটো মিশে স্বচ্ছ দ্রবণ হয়েছে। এক্ষেত্রে ধরি টেম্পারেচার T2, আর একটা হচ্ছে আমাদের সংযুক্তি দাঁড়াচ্ছে C2। আচ্ছা, এবার আমরা যদি পানিতে ফেনলের সম্পৃক্ত দ্রবণ এবং ফেনলে পানির সম্পৃক্ত দ্রবণকে প্রকাশ করি চিত্র দ্বারা, তাহলে আমরা একটা প্যারাবোলিক রেখা দেখতে পাচ্ছি। প্যারাবোলিক রেখার মধ্যে দুটি সমান্তরাল রেখা আছে। দুটি সমান্তরাল রেখাকে আমি নাম দিতে পারি, একটাকে বলি আমি EF, আর একটাকে বলছি আমি CD, আর এখানে ধরে রাখি আমি XY। ওকে, আচ্ছা, এই EF CD এগুলোকে কি বোঝাচ্ছে? EF আর CD হচ্ছে দুটো সমান্তরাল রেখা, এদেরকে আমরা বলছি টাই রেখা, এদেরকে বলছি টাই রেখা। তাপমাত্রা বৃদ্ধি করলে পৃথক দশার যে পরস্পর একের সাথে পৃথক দশা যে ছিল ফেনল আর পানি, এরা পরস্পর একে এখন নিকটবর্তী হতে থাকে এবং একটা টেম্পারেচারে, কোন টেম্পারেচারে যে এরা সম্পূর্ণ মিলিত হয় এবং সেই টেম্পারেচারটার নাম হচ্ছে এখানে আমার বি। এই বি পয়েন্টে আমরা দেখতে পাবো যে এরা মিলেমিশে গেছে, ফেনল এবং পানি একে অন্যের সাথে সম্পূর্ণ মিলেমিশে একটি সমসত্ব অবস্থার সৃষ্টি করেছে। হ্যাঁ, এই ক্ষেত্রে টেম্পারেচারটা আমরা দেখতে পাই অ্যারাউন্ড 66 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা বলতে পারি যে 66 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এই দশা দুটো মিলে যাচ্ছে। এখন বি বিন্দু দ্বারা এই সিস্টেমটা, বি বিন্দুটাকে আমরা কি বলবো, এটা হচ্ছে এর কনসলিউট টেম্পারেচার বা সংকট দ্রবণ তাপমাত্রা। এই তাপমাত্রার ঊর্ধ্বে পানি ও ফেনল যে কোনো অনুপাতে মিশ্রণ করা হলে তারা পরস্পর সমসত্ব দ্রবণ প্রস্তুত করে। তাহলে এই ক্ষেত্রে সেই টেম্পারেচারটা কোন টেম্পারেচার? বি। বি এর যতই উপরে যাও, যে কোনো টেম্পারেচারে পানি আর ফেনল পরস্পর মিশ্রিত হয়ে একটা সমসত্ব দ্রবণ প্রস্তুত করে। আচ্ছা, এক বায়ুমণ্ডলীয় চাপে অবশ্যই, তাহলে আমরা কি বলতে পারি, এক বায়ুমণ্ডলীয় চাপে ফেনল পানি সিস্টেমটা তাপমাত্রায় কোন নির্দিষ্ট সিস্টেমের জন্য এই তাপমাত্রাটাকে কি বলা হবে, এটা একটা হচ্ছে কনসলিউট টেম্পারেচার। কেননা সিস্টেমের মধ্যে ভেজাল থাকতে পারে, সেই ক্ষেত্রে টেম্পারেচার ডিফারেন্ট হতে পারে। তো সাধারণত আমরা ধরে নিচ্ছি যে 66 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারটাই হচ্ছে আমাদের সেই কনসলিউট টেম্পারেচার, এবং এটার জন্য চাপটাকে সর্বদাই ধ্রুব রাখা হয়। অর্থাৎ তাহলে যদি আমরা দশা সূত্র বসাই, দশা সূত্র F ইকুয়ালস টু, ওই কর্নার আমি আগে দশা সূত্র লিখে রেখেছি, F ইকুয়ালস টু C - P + 2। এই ক্ষেত্রে আমাদের কম্পোনেন্ট কিন্তু দুটো, কে পানি এবং ফেনল, এবং ফেজ কি হচ্ছে দেখো তো, ফেজ কিন্তু একটা, কেননা তারা তো মিশে গেছে, সমসত্ব হয়ে গেছে, অর্থাৎ
এই ক্ষেত্রে কম্পোনেন্ট c equals to 2, p equals to 1 plus 2, 2 minus 1 plus 2 ultimately equals to কি হবে 2, অর্থাৎ এটা একটা দ্বিস্বাতন্ত্রী, সরি একটু ভুল হলো, আচ্ছা এটা তো তরল ছিল, আমার এখানে একটা বড় ভুল হয়েছে, তোমাদের সাথে এক্সপ্লেইন করছি। তরল অবস্থার জন্য দশা সূত্রটাকে আমরা সংক্ষিপ্ত রূপে ব্যবহার করি, অর্থাৎ c - p + 1। তরল অবস্থার যে কোনো সিস্টেমের সাম্যাবস্থা প্রকাশ করার জন্য দশা সূত্র হবে F = c - p + 1। তাহলে কম্পোনেন্ট হচ্ছে আমার দুটো, পানি এবং ফেনল। c = 2, ফেজ হচ্ছে আমার একটি, রাইট? 2 - 1 + 1 = 2, অর্থাৎ একটি দ্বিস্বাতন্ত্র মাত্রা বিশিষ্ট দশা। তাহলে আমরা এটাকে আলটিমেটলি কি এক্সপ্লেইন করতে পারি যে বি বিন্দুটাতে আমরা f এর মান কত পাচ্ছি? বি বিন্দুতে f এর মান পাচ্ছি 0। তাহলে আমরা বলতে পারি যে p একটা নিশ্চল বিন্দু। এভাবেই আমরা ফেনল ওয়াটারের ডায়াগ্রামটাকে এক্সপ্লেইন করতে পারি যে EF এবং CD দুটো রেখা দিয়ে আমরা বুঝিয়েছিলাম যে ফার্স্টে যখন মিশ্রণ করা হয় একটা পর্যায়ে তারা সম্পৃক্ত দ্রবণ হয়ে গেলে দুটো আলাদা স্তরে ডিভাইডেড হয়ে যায়, আবার যখন এটাকে হিট করা হয় তারা মিলেমিশে যায়, সেক্ষেত্রে একটা টেম্পারেচার একটা সংযুক্তি পাই আমরা। আবার আস্তে আস্তে ফেনল যোগ করলে আবার দেখা যায় দুটো আলাদা স্তর হয়ে গেছে, পুনরায় যদি আমি এটাকে হিটেড করলে আবারও এরা মিলেমিশে স্বচ্ছ দ্রবণ হয়ে যায়, তার জন্য আমি একটা আলাদা টেম্পারেচার আলাদা সংযুক্তি ধরেছি। সবগুলোকে বিবেচনা করে যখন আমরা এটা প্লটিং করলে এরকম একটা প্যারাবোলিক রেখা পাই, যেখানে EF এবং CD এই দুটোকে দ্বারা আমরা টেম্পারেচারগুলো মেইন করছি যে কোন কোন টেম্পারেচার কেমন সংযুক্তি দেখাবে। আর এক্ষেত্রে অবশ্যই চাপ হবে আমার 1 atm, এটা আমার ফিক্স থাকবে। এভাবে দেখা যাচ্ছে যে 66 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার অর্থাৎ বি পয়েন্টে পৌঁছানোর পর যে কোনো সংযুক্তিতে মিশ্রণ করা হোক না কেন তারা পরস্পর সমসত্ব হয়ে যাবে, অর্থাৎ তারা সাম্যাবস্থায় থাকবে। এই জন্য আমরা বি পয়েন্টটাকে বলেছিলাম কনসিউলেট টেম্পারেচার। এখানে তাহলে আমরা আজকে আরেকটা শেষ করছি, ফেনল ওয়াটার সিস্টেম। তাহলে আলটিমেটলি আজকের ক্লাসে আমরা দুটো টপিক ক্লিয়ার করলাম। একটা ছিল আমাদের সালফারের দশা চিত্র, টোটাল ব্যাখ্যা সহ করেছি আমি, আর একটা করলাম ফেনল ওয়াটারের। ফেনল ওয়াটার ইজ লেস ইম্পর্টেন্ট দেন সালফার, সালফারটা ইম্পর্টেন্ট হয় এবং সালফারের মার্কসের জন্য সবচেয়ে বড় যে মার্ক তোমাদের থাকে কোশ্চেনটা থাকে যেটা হচ্ছে 5 মার্কসের, সালফারের কোশ্চেনটা ইউজুয়ালি 5 মার্কসের কোশ্চেনের জন্যই আসে। সো প্লিজ আজকের ক্লাসে কমেন্টে বলে দিও যদি সালফারটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকে। আর কমেন্ট বক্সে তো যেহেতু আজকে আমরা এখানেই ক্লাস করেছি, সুতরাং আমাদের আর কমেন্ট বক্সে নতুন করে কোনো লেকচার্স যাবে না, লেকচার এখানেই ক্লিয়ার হয়ে গেছে। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাআল্লাহ আবার নেক্সট ক্লাসে দেখা হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে নিয়ম মেনে চলো, সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফিজ।